বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এহসানুল হক, মিনার একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক ডেবিট ক্রেডিট নির্ণয় এবং হিসাব পক্ষের শ্রেণীবিভাগ বা শ্রেণীবিন্যাস, এবং আমরা যে ডেবিট ক্রেডিটগুলো করব সে কোনটা কেন ডেবিট দেওয়া হচ্ছে এবং কোনটা ক্রেডিট দেওয়া হচ্ছে তার কারণগুলো আমরা ব্যাখ্যা করে দেখানোর চেষ্টা করব। আমি নিম্নে প্রায় 10টি মতো লেনদেন দিয়েছি। আমি চেষ্টা করব তোমাদেরকে এই লেনদেনগুলো এমনভাবে বোঝানোর জন্য যাতে তোমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা না হয়। শুরুতে লেখা আছে আজকের আলোচ্য বিষয়। আমরা কী বিষয় নিয়ে আলোচনা করব? প্রথমত আমরা ডেবিট ক্রেডিট বা ডেটর ক্রেডিটর নির্ণয়। আমি এখানে ডেটর ক্রেডিটর লেখার কারণটা হচ্ছে আমরা যখন প্রশ্নগুলো সলভ করতে যাব তখন দেখা যাবে সবসময় আমাদের প্রশ্নের মধ্যে ডেবিট ক্রেডিট নির্ণয় বলা থাকবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে ডেটর এবং ক্রেডিটর নির্ণয় করো, এই জিনিসটা বলে থাকে। ওই জন্য আমি ডেবিট ক্রেডিট নির্ণয়ের পাশাপাশি ডেটর এবং ক্রেডিটর নির্ণয় বিষয়টি উল্লেখ করেছি। এছাড়া 2 নম্বরে আমরা যেটা আলোচনা করব হিসাব বা পক্ষের শ্রেণীবিভাগ বা শ্রেণীবিন্যাস এবং তার কারণ বা ব্যাখ্যাগুলো আমরা যথাযথভাবে আমি আলোচনা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমি এখানে একটা অনুশীলন দিয়েছি যেখানে লেখা আছে জনাব রিয়াদ 2019 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখে নগদ 70,000 এবং 35,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসায় নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়। অর্থাৎ তিনি 1 তারিখে 70,000 টাকার নগদ এবং 35,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছেন এবং এরপর 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ এভাবে করে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত আরও বেশ কিছু লেনদেন সংঘটিত হয়েছে যেগুলো নিম্নে দেওয়া আছে। এবং এখানে আমাদের মূল কাজটি হচ্ছে এই যে লেনদেনগুলো দেওয়া আছে এগুলার পক্ষ বা হিসাব নির্ণয় করা এবং কোনটা ডেবিট হবে এবং কোনটা ক্রেডিট হবে তা দেখিয়ে দেওয়া, পাশাপাশি কোনটা কোন হিসাবে শ্রেণীতে পড়েছে সেই জিনিসটা উল্লেখ করা এবং কোন হিসাবটি কেন ডেবিট হয়েছে এবং কোন হিসাবটি কেন ক্রেডিট হয়েছে তা ব্যাখ্যা বা কারণটা প্রদান করা। তো আমরা শুরু করছি প্রথমে 1 তারিখের লেনদেনটা দিয়ে। প্রথমে বলা আছে জনাব রিয়াদ 2019 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখে নগদ 70,000 টাকা এবং 35,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে যে যখনই কোনো একটা প্রতিষ্ঠান 1 তারিখে নগদ টাকা হোক, আসবাবপত্র হোক, ব্যাংকে জমা হোক, যত কিছু নিয়ে ব্যবসা আরম্ভ করবে প্রত্যেকটা বিষয় কিন্তু মূলধনের অন্তর্ভুক্ত। সেই ক্ষেত্রে আমরা যখন দেখা যাবে ব্যবসা শুরু করা হলো, ব্যবসা আরম্ভ করা হলো, এই ধরনের বিষয় যখন লেখা থাকবে তখন আমাদের অবশ্যই মূলধনের বিষয়টি মাথায় নিয়েই আসতে হবে। তো প্রথমত আমরা যেটা করব, ব্যবসা শুরুর ক্ষেত্রে যদি প্রতিষ্ঠান নগদ অর্থ নিয়ে ব্যবসা শুরু করে অথবা আসবাবপত্র নিয়ে শুরু করে অথবা ব্যাংক জমা নিয়ে শুরু করে, আমরা দেখব এগুলা আমাদের কোন হিসাবের মধ্যে পড়ে। এই যে 1 তারিখে যে নগদ লেখা আছে এবং আসবাবপত্র লেখা আছে, আমরা অবশ্যই হয়তো ইতিমধ্যে জানি যে নগদ হচ্ছে ব্যবসায়ের জন্য সম্পদ, নগদ অর্থ ব্যবসায়ের জন্য সম্পদ এবং এছাড়া আসবাবপত্র এটাও ব্যবসায়ের জন্য সম্পদ। আমরা যখন ব্যবসা শুরুর ক্ষেত্রে কোনো সম্পদ নিয়ে ব্যবসা শুরু করব অবশ্যই আমরা সম্পদগুলা ডেবিটের মধ্যে অন্তর্ভুক্ত করব। এছাড়া আরও থাকতে পারে, যেমন ব্যাংক জমা থাকতে পারে, এরপর আমরা অফিস সরঞ্জাম থাকতে পারে, ইত্যাদি বিষয়গুলো থাকতে পারে। যতগুলো সম্পদ নিয়ে ব্যবসা শুরু করা হোক না কেন প্রত্যেকটা সম্পদই কিন্তু আমরা ডেবিটে বসাবো। আচ্ছা, তো আমরা একটু যদি আমাদের অ্যান্সারের মধ্যে যাওয়ার চেষ্টা করি। এই যে এখানে লেখা আছে, আচ্ছা আমরা ঘরটা একটু দেখে নিই। ঘরের আমরা শুরুতে যেটা করব, প্রথমে তারিখ বসাবো, তারপর সংশ্লিষ্ট হিসাব বা পক্ষ, ডেবিট বা ক্রেডিট, টাকা, হিসাবের শ্রেণী এবং কারণ, এইভাবে আমরা ঘরটা করে নিব। ঘরটা করে নেওয়ার পর আমরা প্রথমে যে আমাদের প্রশ্নে লেখা থাকবে কত সালের অঙ্ক এটা, তো এখানে এটা হচ্ছে 2019 সালের অঙ্ক। তো 2019 সালের প্রথমে আমরা যেটা করছি সেপ্টেম্বরের 1 তারিখ। তো সেপ্টেম্বরের 1 তারিখ যেহেতু আমরা নগদ অর্থ নিয়ে ব্যবসা শুরু করেছি তাই আমরা এখানে লিখেছি নগদান হিসাব ডেবিট। তো এখানে আমরা লিখেছি নগদান হিসাব ডেবিট এবং আসবাবপত্র হিসাব ডেবিট এবং আমরা ক্রেডিট লিখেছি মূলধন হিসাব ক্রেডিট। তো মূলধন হিসাব ক্রেডিট লেখার কারণটা হচ্ছে, আচ্ছা, তো এখানে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো আমরা শুরুতেই বলেছি আমরা যতগুলো সম্পদ নিয়ে ব্যবসা আরম্ভ করব প্রত্যেকটা কিন্তু আমাদেরকে ডেবিটে অন্তর্ভুক্ত করতে হবে এবং যে যখনই আমরা ব্যবসা শুরু করব সেখানে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে একটা মূলধন হিসাব অবশ্যই আমাদেরকে ক্রেডিটে আনতে হবে। তো সেই হিসাবে আমরা ক্রেডিটে মূলধন হিসাব এনেছি। আচ্ছা, এখন আমরা টাকাটা কিভাবে বসাবো? তো
তো টাকাটা বসানোর জন্য প্রথমে আমরা নগদান হিসাব ডেবিট যে 70,000 টাকা ছিল ওইটা আমরা ডেবিটের করে টাকাটা লিখলাম, দেন আসবাবপত্র হিসাব ডেবিট যে টাকাটা ছিল সেটাও আমরা লিখলাম। পরবর্তীতে আমরা মূলধন হিসাব ক্রেডিট যেটা করব, ডেবিটের মধ্যে যতগুলো টাকা অন্তর্ভুক্ত আছে সবগুলো আমরা যোগ করে ক্রেডিটের টাকার মধ্যে বসাই দিব। এটা হচ্ছে আমাদের মূলত মূলধন হিসাব। তবে এখানে অনেক সময় আমাদের পাওনাদার নিয়ে বা পদের হিসাব নিয়ে ব্যবসা শুরু হতে পারে, সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে লিখতে হবে পাওনাদার হিসাব বা পদের হিসাব ক্রেডিট। এবং তখন আমাদের মূলধন হিসাব করার সময় যেটা করতে হবে, আমাদের ডেবিটের যে টাকাগুলো আছে সবগুলো যোগ করতে হবে এবং ক্রেডিটের যে দায়টা ছিল, যে পাওনাদার যে দায়টা ছিল বা পদীয় হিসাব যে দায়টা ছিল ওইটার টাকাটা বিয়োগ করে যে টাকাটা থাকবে সেটা আমাদেরকে ক্রেডিটের মধ্যে বসাতে হবে। আচ্ছা, এটা ছিল আমাদের 1 তারিখের লেনদেনের যে হিসাব বা পক্ষ বা ডেবিট ক্রেডিট নির্ণয় এটা। এখন আমরা এখানে দেখব হিসাবের শ্রেণী। তো আমরা আগেই বলেছি নগদ অর্থ হচ্ছে ব্যবসার জন্য সম্পদ, যার কারণে আমরা এখানে হিসাবের শ্রেণীর মধ্যে লিখেছি সম্পদ হিসাব। পরবর্তীতে যেটা লিখেছি আসবাবপত্র হিসাব। আমরা জানি আসবাবপত্র হচ্ছে ব্যবসায়ের জন্য স্থায়ী সম্পদ, তো যেহেতু এটাও সম্পদ তাই আমরা লিখেছি সম্পদ হিসাব। হিসাবের শ্রেণী মানে হচ্ছে এখানে আমরা কোনটা সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এরপর আপনার আয় ব্যয় এগুলো উল্লেখ করার নাম, আয় ব্যয়, মালিকানা সত্ত্ব, আপনার সম্পদ, দায় এগুলো উল্লেখ করাই হচ্ছে মূলত আপনার হিসাবের শ্রেণী। আচ্ছা, পরবর্তীতে আমরা যেটা দেখব কেন আমরা এটাকে ডেবিট করলাম, নগদান হিসাব আমরা ক্রেডিট কেন লিখলাম না বা আসবাবপত্র হিসাব আমরা ক্রেডিট লিখলাম না, এটা ডেবিট কেন লিখলাম। কারণটা হচ্ছে আমরা যেটা জানি ব্যবসা প্রতিষ্ঠানে যদি সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমাদেরকে সেটি ডেবিটে লিখতে হয়। যেহেতু আমার ব্যবসায়ে নগদ অর্থ নিয়ে ব্যবসা শুরু করার ফলে আমাকে ব্যবসায় নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাই আমি লিখেছি সম্পদ বৃদ্ধি। এবং আমি আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছি, যার কারণে আসবাবপত্র হিসাব কি লিখেছি, ডেবিটে লিখেছি। এবং এটা কেন আমরা ডেবিটে লিখলাম, কারণ আমার ব্যবসার মধ্যে আসবাবপত্রের পরিমাণ, আসবাবপত্রের সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই আমরা কি করেছি এখানে সম্পদ বৃদ্ধিটা লিখেছি। আচ্ছা আচ্ছা গেল। এরপর হচ্ছে আমরা মূলধন হিসাবকে লিখেছি ক্রেডিট। আচ্ছা, মূলধন হিসাবের ফলে যেটা হয় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ মালিকের অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানে তৃতীয় পক্ষের দায়সমূহ বাদ দেওয়ার পর মালিক যে অংশটা বাকি থাকে সেটা হচ্ছে মালিক পায়। এবং এই যে মূলধন যে পরিমাণ নগদ অর্থ দিয়ে মালিক ব্যবসা শুরু করেছে এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছে, এই পুরাটা হচ্ছে মালিকের অংশ, অর্থাৎ এই পুরো জিনিসটা মালিকে পাবে, যার কারণে মালিকের ব্যবসায়ের উপর মালিকের একটা স্বত্বাধিকার বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমরা মূলধন হিসাবকে ক্রেডিট লিখেছি। এর কারণ হলো আমরা যেটা জানি যদি ব্যবসায় মালিকের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় সেক্ষেত্রে মালিকানা সত্ত্ব ক্রেডিট হয়। আচ্ছা, যদি মালিকানা সত্ত্ব হ্রাস পায় সেক্ষেত্রে আমাদেরকে মালিকানা সত্ত্ব ডেবিট করতে হয়। যেহেতু এখানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে মূলধনের কারণে, সেক্ষেত্রে আমরা লিখেছি মালিকানা সত্ত্ব বৃদ্ধি। আচ্ছা, যাই হোক, আমাদের 1 তারিখের লেনদেনটা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমি দ্বিতীয় লেনদেনের মধ্যে যাচ্ছি, তোমরা সবাই অত্যন্ত মনোযোগ সহকারে বাকি লেনদেনগুলো দেখবা। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব ভালোভাবে তোমাদেরকে লেনদেনগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। সেপ্টেম্বরের 3 তারিখ লেখা আছে নগদে পণ্য বিক্রয় 80,000 টাকা। আচ্ছা, ব্যবসায়ী প্রতিষ্ঠান মালিক ব্যবসায়ী প্রতিষ্ঠান শুরু করেছেন। ব্যবসায়ী প্রতিষ্ঠান শুরু করার পরবর্তীতে উনি সেপ্টেম্বর 3 তারিখ গিয়ে কিছু পণ্য বিক্রি করেছেন, ওনার ব্যবসা প্রতিষ্ঠানের কিছু পণ্য বিক্রি করছেন। আচ্ছা, তো সাধারণত যখন পণ্য বিক্রি করা হয় সেক্ষেত্রে যেটা হয় প্রতিষ্ঠান থেকে যে পণ্যটা বিক্রি করা হয়েছে সে পণ্যটা কী হয় কাস্টমারের কাছে চলে যায়, আর বিনিময়ে মালিকের কাছে যেটা প্রতিষ্ঠানের কাছে যেটা আসে সেটা হচ্ছে নগদ অর্থ। আচ্ছা, এখন তিনি তার প্রতিষ্ঠান জনাব রিয়াদ যখন নগদে পণ্য বিক্রয় করেছেন অবশ্যই তার কাছে নগদ অর্থ এসেছে। আচ্ছা, তার মানে কি হলো ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, অপরদিকে বিক্রয় আমরা জানি আমরা কোনো কিছু বিক্রয় করলে সেটাকে অবশ্যই আমাদের আয় হয়, আমাদের কাছে কিছু অর্থ আসে যেটাকে আমরা আয় ধরে নিই। তো বিক্রয়ের ফলে আমাদের প্রতিষ্ঠানের আয়টা বৃদ্ধি পেয়েছে। তো আমাদের এখানে অবশ্যই মনে রাখতে হবে যদি সম্পদ বৃদ্ধি পায় সেটা আমাদের ডেবিটে লিখতে হয় এবং আয়ের পরিমাণ বৃদ্ধি পেলে সেটা ক্রেডিটে লিখতে হয়। তো আমরা দেখে আসি আমরা যে আনসারের মধ্যে কী লিখেছি আমরা একটু দেখে নিই। আচ্ছা, সেপ্টেম্বরের 3 তারিখ আমরা লিখেছি নগদান হিসাব ডেবিট, এখানে পক্ষ বা হিসাবের মধ্যে লিখেছি নগদান হিসাব আর বিক্রয় হিসাব, কারণ এখানে দুইটা পক্ষ আসছে। একটা পক্ষ হচ্ছে যে নগদান হিসাব, একদিকে দুইটা পক্ষ কেন, কারণ একদিকে পণ্যটা বিক্রির ফলে প্রতিষ্ঠানের নগদ অর্থ এসেছে এবং অপরদিকে বিক্রয়ের ফলে প্রতিষ্ঠানের আয়টা বৃদ্ধি পেয়েছে, যার কারণে দুটি হিসাব আমরা পেয়েছি। আচ্ছা, তো নগদান হিসাব ডেবিটটা কেন লিখলাম, কারণ হচ্ছে আমি নগদে পণ্যটা বিক্রি করার ফলে ব্যবসা প্রতিষ্ঠান নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আমরা জানি নগদ অর্থ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ, যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই আমরা এই যে সম্পদ বৃদ্ধির কারণে আমরা যেটা করেছি
সম্পদ বৃদ্ধির কারণে আমরা নগদান হিসাবকে ডেবিটে লিখেছি, সম্পদ বৃদ্ধির কারণে আমরা নগদান হিসাবকে ডেবিটে লিখলাম। এবং এই যে বিক্রয়, বিক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আয়। আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, একটা প্রতিষ্ঠানের যখন কোনো পণ্য বিক্রয় হয় সেক্ষেত্রে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আমরা যদি হিসাব সমীকরণ জেনে থাকি, আমরা যদি হিসাব আমরা যদি হিসাব সমীকরণ দেখে থাকি, আমরা জানি এ ইকুয়াল এল প্লাস ও ই। তো এই ক্ষেত্রে আমরা জানি এ সমান হচ্ছে অ্যাসেট, তার মানে সম্পদ, আর এল হচ্ছে লাইবিলিটিস দায়, এবং ওই হচ্ছে ওনার্স ইকুইটি, যেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। আমরা জানি এখানে আমরা যদি হিসাব সমীকরণে বর্ধিত রূপটা দেখি, সেক্ষেত্রে আমরা জানি এখানে ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস ড্রয়িংস, এই জিনিসটা এখানে হয়। অর্থাৎ টোটাল মালিকানা সত্ত্বের মধ্যে আমাদের মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন এগুলো সবগুলো কিন্তু মালিকানা সত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত। যেহেতু আমরা জানি বিক্রয় হলো প্রতিষ্ঠানের জন্য আয়, তার মানে এটা হলো রেভিনিউ। তো রেভিনিউর ফলে মালিকানা সত্ত্ব কী হয়? বৃদ্ধি পায়। এই যে প্লাস, অর্থাৎ মূলধনের সাথে আয়টা যুক্ত হয়ে মালিকের সত্ত্ব বৃদ্ধি পায়। যেহেতু বিক্রয়ের কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, এবং সেক্ষেত্রে আমরা এটাকে ক্রেডিট লিখেছি। এছাড়াও প্রতিষ্ঠানের যখন আয়ের পরিমাণ বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমাদেরকে ক্রেডিটে লিখতে হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের যখনই আয়ের পরিমাণ বাড়বে তখন আমাদেরকে অবশ্যই ক্রেডিট লিখতে হবে, আর সম্পদের পরিমাণ বাড়লে ডেবিটে লিখতে হবে। যার কারণে আমরা নগদান হিসাব ডেবিট লিখেছি এবং বিক্রয় হিসাব ক্রেডিট লিখেছি। আচ্ছা, এবং এই যে আমরা বলে ফেললাম যে এখানে কোনটা হিসাবের শ্রেণীর মধ্যে নগদ অর্থ হচ্ছে সম্পদ, তাই আমরা লিখেছি সম্পত্তি হিসাব, আর বিক্রয় হচ্ছে আয়, যার কারণে আমরা লিখেছি আয় হিসাব। এবং এই যে কারণগুলো ব্যাখ্যা আগে দেওয়া হয়ে গেছে, যেমন এই যে সম্পদ বৃদ্ধির কারণে আমরা ডেবিট লিখলাম, আর আয় বৃদ্ধির কারণে বিক্রয় হিসাব ক্রেডিট লিখলাম। আশা করি তোমরা সেপ্টেম্বর 3 তারিখ লেনদেনটা বুঝতে পেরেছ। এখন আমরা সেপ্টেম্বরের 7 তারিখ লেনদেনটা দেখব যে এটার সংশ্লিষ্ট হিসাব বা পক্ষ কী হবে এবং ডেবিট বা ক্রেডিট কী হবে। চলো দেখা যাক। আচ্ছা, এখানে আমরা দেখছি সেপ্টেম্বরের 5 তারিখ নগদে পণ্য ক্রয়। আচ্ছা, একটু আগে আমরা দেখেছি নগদে পণ্য বিক্রয় করেছি, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি নগদে পণ্য ক্রয় করেছি। আমরা যখন নগদে পণ্য বিক্রয় করেছি তখন আমাদের যেটা হয়েছিল যে আমাদের প্রতিষ্ঠানে নগদত্ব এসেছে, এবং একদিকে নগদত্ব এসেছে, অন্যদিকে আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ঠিক এখন যখন পণ্য কিনেছি তার উল্টাটা হবে, অর্থাৎ এখন প্রতিষ্ঠান থেকে নগদত্ব অপর পক্ষের কাছে চলে যাবে, এবং যে কোনো কিছু ক্রয় ফেলে অবশ্যই নগদত্ব যাবে, যেহেতু নগদে কিনেছি। এবং এই ক্রয়টা হচ্ছে এটা হচ্ছে আমাদের জন্য ব্যয়। ক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয়, আর বিক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আয়। আচ্ছা, তো আমরা সেই হিসাবে যদি দেখি, যেহেতু নগদত্ব আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে, তার মানে হচ্ছে সম্পদের পরিমাণ হ্রাস পাচ্ছে। যেহেতু সম্পদের পরিমাণ হ্রাস পাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদেরকে এটা কী করতে হবে? ক্রেডিটে লিখতে হবে। অর্থাৎ আমরা আগেই বলেছি যে যদি প্রতিষ্ঠানে সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় সেক্ষেত্রে ডেবিটে লিখতে হয়, এবং সম্পদের পরিমাণ কমে গেলে, হ্রাস পেলে সেক্ষেত্রে ক্রেডিটে লিখতে হয়। যেহেতু পণ্য ক্রয়ের ফলে প্রতিষ্ঠান থেকে নগদত্ব চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাকে নগদান হিসাব ক্রেডিটে লিখতে হয়েছে। অর্থাৎ নগদান হিসাব, এই যে নগদান হিসাব ক্রেডিট আমরা লিখেছি। আচ্ছা, পরবর্তীতে আমরা যে লিখলাম ক্রয় হিসাব, আমি একটু আগে বলেছি বিক্রয় হলো প্রতিষ্ঠানের জন্য আয়, আর ক্রয় হলো প্রতিষ্ঠানের জন্য ব্যয়। যেহেতু ব্যয়, আমরা জানি যে যদি প্রতিষ্ঠানের ব্যয়ের পরিমাণ বেড়ে যায় সেই ক্ষেত্রে এটা ডেবিটে লিখতে হয়, এবং ব্যয়ের পরিমাণ হ্রাস পেলে ক্রেডিটে লিখতে হয়। যেহেতু ক্রয়, আমি পণ্য কিনেছি, এটা অবশ্যই প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়, এবং ব্যয় বৃদ্ধি পেয়েছে। যেহেতু ব্যয় বৃদ্ধি পেয়েছে, আমি এটা লিখেছি ক্রয় হিসাব। এই যে ক্রয় হিসাব ডেবিট লিখলাম, ক্রয় হিসাব ডেবিট লিখলাম, এবং নগদান হিসাব ক্রেডিট লিখলাম। আচ্ছা, এবং কেন লিখেছি আমি আগে যে ব্যাখ্যা দিয়ে ফেলছি অলরেডি। এই যে ব্যয় বৃদ্ধির কারণে ক্রয় হিসাব ডেবিট লিখলাম। সম্পদ হ্রাস, নগদ আমরা জানি সম্পদ, যেহেতু সম্পদের পরিমাণ কমে গেছে, ব্যবসায়িক নগদত্ব হ্রাস পেয়েছে, তাই আমরা এটাকে ক্রেডিট লিখেছি। এবং আমাদের এই যে এখানে হিসাবের শ্রেণীর মধ্যে আমরা কিন্তু এই যে ব্যয় হিসাব লিখলাম এবং সম্পদ হিসাব লিখলাম। দুঃখিত, এখানের মধ্যে আমাদের আকারটা হবে না, এখানে জাস্ট আকারটা বলে পড়ে গেছে। তো আচ্ছা, যাই হোক, এর পরবর্তীতে আশা করি তোমরা সেপ্টেম্বরের 5 তারিখের লেনদেনটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব 7 তারিখের লেনদেনে। আচ্ছা, এতক্ষণ কিন্তু আমরা পণ্য ক্রয় বিক্রয় করেছি নগদে, কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি চেকের মাধ্যমে পণ্য ক্রয়। আচ্ছা, একটু আগে যে আমরা নগদে পণ্য বিক্রয় করেছি, সেই ক্ষেত্রে আমাদের যেটা হয়েছিল যে নগদ অর্থ ব্যবসা প্রতিষ্ঠানে এসেছে, এবং বিনিময়ে আমি কিছু পণ্য দিয়েছি, যেটা আমার জন্য আয় এনেছিল, আয় বই এনেছিল। পরবর্তীতে আমরা নগদ আবার কিন্তু পণ্য ক্রয় করেছিলাম। তো পণ্য ক্রয়ের ফলে আমাদের যেটা হয়েছিল যে নগদ অর্থের পরিমাণ কমে গেছিলো, এবং ক্রয় ছিল প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়, যে ব্যয়ের কারণে নগদ কমে গেছিলো। আচ্ছা, এখন যেহেতু আমরা চেকে করেছি, এখানে কি প্রতিষ্ঠান থেকে
নগদত্ব হ্রাস পাবে না, কখনোই নগদত্ব হ্রাস পাবে না। এখানে যেটা হবে, চেকের মাধ্যমে পণ্য বিক্রয়ের ফলে আমার টাকাটা, ক্যাশ টাকাটা আমার প্রতিষ্ঠান থেকে যাবে না, আমার ব্যাংক থেকে টাকাটা কেটে নেওয়া হবে, যার কারণে ঠিক আগের মতোই হবে। কিন্তু পার্থক্যটা হবে শুধুমাত্র একটা জায়গায়, সেটা হলো এই যে দেখ, এখানে তো আমরা একটু খেয়াল করি, সেপ্টেম্বর 5 তারিখ ক্রয় হিসাব ডেবিট ছিল, সেপ্টেম্বর 7 তারিখ ক্রয় হিসাব ডেবিট ছিল। কেন? কারণ হচ্ছে ক্রয় মানে হচ্ছে, ক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয়, যেহেতু প্রতিষ্ঠানের জন্য ব্যয় এবং ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যত বেশি কিনবো তত বেশি ব্যয়ের পরিমাণ বাড়বে, যার কারণে আমি কিন্তু দুইটাকেই ডেবিটে লিখেছি। আগের লেনদেনে কিন্তু আমরা নগদে পণ্য কিনেছিলাম, নগদে পণ্য কেনার ফলে আমার নগদত্বের পরিমাণ হ্রাস পেয়েছে, তাই আমি নগদান হিসাব ক্রেডিট লিখেছিলাম। কিন্তু এখন যেহেতু চেকে কিনেছি, তাই কিন্তু প্রতিষ্ঠানে কিন্তু যে নগদে পণ্য ক্রয় করার ক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে নগদত্বের পরিমাণ হ্রাস পাই, কিন্তু যখন আমি চেকের মাধ্যমে পণ্যটা ক্রয় করলাম সেক্ষেত্রে কিন্তু আমার নগদত্বের পরিমাণ কমবে না, সেক্ষেত্রে আমার ব্যাংকের যে ব্যালেন্স, ব্যাংকের যে টাকা ওইটা কমে যাবে, যার কারণে আমাকে ব্যাংক হিসাব ক্রেডিট লিখতে হয়েছে। এখানে উল্লেখ্য একটি বিষয় হচ্ছে, ব্যাংকে যে টাকাটা জমা থাকে প্রতিষ্ঠানের জন্য হোক বা ব্যক্তির জন্য হোক, সেটা হচ্ছে অবশ্যই সম্পদ। আমার কাছে যদি নগদ টাকা থাকে সেটাও যেমন সম্পদ, ব্যাংকে টাকা জমা থাকবে সেটাও সম্পদ। তো যেহেতু ব্যাংকে টাকাটা কমে যাচ্ছে, অবভিয়াসলি আমাদের যে ব্যাংকের যে টাকাটা যখন কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের সম্পদের পরিমাণটাও কমে যাচ্ছে, কারণ ব্যাংক জমাটা আমাদের জন্য সম্পদ। সম্পদ কমে গেলে আমাদের কোথায় লিখতে হয়? ক্রেডিটে লিখতে হয়, তাই আমরা এটাকে ক্রেডিটে লিখলাম। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এই যে এখানে সরি, এটা ব্যয় হিসাব, তো এটা হচ্ছে ব্যয় হিসাব এবং হচ্ছে এটা হচ্ছে সম্পদ হিসাব। কেন? আমরা আগে বলেছি ক্রয় প্রতিষ্ঠানের জন্য ব্যয় আর ব্যাংক হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সম্পদ, তাই আমরা এটা লিখেছি ব্যয় হিসাব এবং সম্পদ হিসাব। আচ্ছা, এবং যে কেন ডেবিটে আমরা এটা লিখেছি, ক্রয় হিসেবে ডেবিট লিখেছি, কারণ ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আর ব্যাংক হচ্ছে আমাদের জন্য সম্পদ ছিল, সম্পদ হ্রাস পাওয়ার কারণে আমরা কী করেছি? ব্যাংকে ক্রেডিটে লিখেছি। আচ্ছা, ইতিমধ্যে আমাদের 7 তারিখের লেনদেনটাও শেষ, এখন আমরা চলে যাব 8 তারিখের যে লেনদেন, ওইখানে যেখানে বলা আছে কর্মচারী রহমানকে অগ্রিম বেতন প্রদান করা হলো। আচ্ছা, এখানে জনাব রিয়াদের প্রতিষ্ঠানে একজন কর্মচারী ছিল যার নাম হচ্ছে জনাব রহমান। তো রহমানকে উনি যেটা করেছেন, অগ্রিম বেতন প্রদান করেছেন। আচ্ছা, তো অগ্রিম বেতন প্রদানের ফলে যেটা হয়েছে, প্রথমত আমাদের বুঝতে হবে বেতন জিনিসটা কি। বেতন জিনিসটা হচ্ছে অবশ্যই প্রতিষ্ঠানের জন্য ব্যয়। আচ্ছা, তো একটা বিষয় আমরা অবশ্যই মনে রাখবো, যখন প্রতিষ্ঠান কোনো একটি ব্যয় অগ্রিম করে থাকে, অর্থাৎ যে টাকাটা আমার এখন দেওয়ার কথা না কিন্তু আমি অগ্রিম দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের জন্য অবশ্যই সম্পদ। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যদি ব্যয় অগ্রিম করে থাকে সেক্ষেত্রে সেটা তার জন্য সম্পদ, তবে ব্যয় যদি বকেয়া থাকে সেটা প্রতিষ্ঠানের জন্য দায় হয়। আচ্ছা, এখন আমরা যে একটু খেয়াল করি, এখানের মধ্যে যেহেতু জনাব রহমানকে উনি অগ্রিম বেতন দিয়েছে, আমি আগেই বলেছি কোনো ব্যয় যদি অগ্রিম করা হয়ে থাকে সেটা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই সম্পদ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অগ্রিম বেতন হিসাব লেখা হয়েছে। কেন? কারণ আমি বেতনটা অগ্রিম প্রদান করছি, যেটা জনাব রহমানকে এখন দেওয়ার কথা না। আচ্ছা, অর্থাৎ ধরা যায় এটা চলছে জুন মাস, কিন্তু ধরে নিতে পারি আমরা যে এটা ওনাকে আমি জুলাই মাসে বেতনটা দিয়ে দিয়েছি। তো প্রতিষ্ঠান যখন অগ্রিম কোনো বেতন প্রদান করে থাকে সেক্ষেত্রে এটা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই সম্পদ, শুধুমাত্র বেতন নয়, যে কোনো ব্যয়ের ক্ষেত্রে। তো যার কারণে এখানে প্রতিষ্ঠান সম্পদ বেড়েছে, যেহেতু প্রতিষ্ঠান সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই আমরা লিখেছি অগ্রিম বেতন হিসাব ডেবিট, এবং এদিকে লিখেছি সম্পদ বৃদ্ধি, এবং এটা হচ্ছে সম্পদ হিসাব, এটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। আচ্ছা, অপরদিকে আমি কিন্তু প্রতিষ্ঠানকে যে নগদ অর্থ, যাকে আমি যে বেতনটা দিলাম জনাব রহমানকে, তাকে তো অবশ্যই আমি টাকা দিয়েছি, যেহেতু আমি ওনাকে টাকা দিয়েছি বেতনের বাবদ, যার কারণে আমার কিন্তু প্রতিষ্ঠান থেকে নগদত্বের পরিমাণটাও কমে গেছে। যেহেতু নগদত্বের পরিমাণটা কমে গেছে, অর্থাৎ আমরা আগে জানি যে আমাদের যে নগদ অর্থ সেটা হচ্ছে আমাদের জন্য সম্পদ। তো সম্পদের পরিমাণ কমে যাওয়ার ফলে আমরা এখানে কিন্তু এটা লিখেছি কোথায়? ক্রেডিটে। এই যে আমি এখানে লিখলাম যে সম্পদ হ্রাস ক্রেডিট। আচ্ছা, এবং টাকাটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, আমরা এটাকে দেখে বসিয়ে দিয়েছি, সমস্যা নেই। আচ্ছা, অগ্রিম বেতন হিসাব, তো অগ্রিম বেতন আমরা সম্পদ বলেছি, যার কারণে সম্পদ বৃদ্ধি, এই যে সম্পদ বৃদ্ধি এবং এটা সম্পদ হিসাব, নগদত্ব হ্রাস, তাই নগদান হিসাব ক্রেডিট, এবং এটা হচ্ছে সম্পদ হিসাব, দুইটাই কিন্তু এখানে সম্পদের, নগদত্ব সম্পদ, অগ্রিম যে কোনো ব্যয় সম্পদ। আচ্ছা, কীভাবে আমাদের সেপ্টেম্বরের 8 তারিখের লেনদেনটাও আশা করি ক্লিয়ার। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখব হচ্ছে 12 তারিখে যে লেনদেনটা দেওয়া আছে চেকের মাধ্যমে পণ্য বিক্রয়। আচ্ছা, তো এর আগে কিন্তু আমরা দেখেছি নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয় কী হচ্ছে? অলমোস্ট দুইটাই সেম। নগদে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আমি নগদত্ব পেয়েছি পণ্য বিক্রয় করে, এখন নগদত্বের পরিবর্তে আমার ব্যাংকের মধ্যে আমি আমার টাকাটা পাবো। আচ্ছা, যখন আমি নগদে টাকা পেয়েছিলাম তখন কিন্তু আমি লিখেছিলাম নগদান হিসাব ডেবিট। কেন ডেবিট লিখেছিলাম? কারণ আমার প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পেয়েছে। তো এখন আমরা নগদান হিসাব ডেবিট লিখবো না, এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট। কারণ এখন টাকাটা আমার ক্যাশ অর্থাৎ নগদ টাকাটা বৃদ্ধি পাচ্ছে না, এখন ব্যাংকে টাকার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, আমার ব্যাংক নামক যে সম্পদ ওইটার পরিমাণ বেড়ে যাচ্ছে। তো আমরা এখানে অবশ্যই লিখেছি
আচ্ছা, তো এই যে সেপ্টেম্বরের 12 তারিখ আমরা, আচ্ছা, সেপ্টেম্বরের 12 তারিখ ব্যাংক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এবং এখানে দেখা যাচ্ছে সম্পত্তি হিসাব, আয় হিসাব, সম্পদ বৃদ্ধি, আয় বৃদ্ধি। অর্থাৎ আমি আগেই বলেছি যেহেতু আমি যেহেতু বিক্রয় করেছি, বিক্রয়ের টাকা ব্যাংকে নিয়েছি চেকের মাধ্যমে, যার কারণে আমার কিন্তু ব্যাংকে নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এবং আমরা জানি ব্যাংক হচ্ছে আমাদের জন্য সম্পদ। তো যেহেতু ব্যাংকে টাকা বাড়ছে, তার সম্পদের পরিমাণ বাড়ছে, যেহেতু সম্পদের পরিমাণ বৃদ্ধি পাইছে, এই যে সম্পদের পরিমাণ বৃদ্ধি, আর আমরা জানি সম্পদের পরিমাণ বৃদ্ধি পেলে এটা ডেবিট হয়, যার কারণে লিখলাম ব্যাংক হিসাব ডেবিট। এবং এটা হচ্ছে একটা সম্পদ হিসাব, এটা হিসাবের শ্রেণীর মধ্যে পড়ছে, কোথায়? সম্পদের মধ্যে। আচ্ছা, পরবর্তীতে আমরা যেটা লিখলাম বিক্রয়। আমরা জানি যে বিক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আয়। বিক্রয় হলো কি? প্রতিষ্ঠানের জন্য আয়। তো আয় বৃদ্ধি পেলে কি হয়? আয় বৃদ্ধি পেলে অবশ্যই ক্রেডিট হয়। তো যার কারণে আমরা একটু লিখেছি, এই যে দেখা যাক আয় বৃদ্ধি, আয় বৃদ্ধির পর আমরা লিখেছি বিক্রয় হিসাব ক্রেডিট, এই যে লিখলাম। এবং এটা হচ্ছে কি? আয় হিসাব। এটা হচ্ছে হিসাবের শ্রেণীর মধ্যে আমরা আয় হিসাবে লিখব। আচ্ছা, আশা করি তোমরা সকলে এই লেনদেনটাও বুঝতে পেরেছো। আমরা পরবর্তী লেনদেনটা দেখে আসি। আচ্ছা, এরপর আছে সেপ্টেম্বরের 14 তারিখ জনতা ট্রেডার্সের নিকট হতে 35,000 টাকার পণ্য ক্রয়। আচ্ছা, তো জনতা ট্রেডার্স নামে একটা প্রতিষ্ঠান থেকে আমি কিছু আমার প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় পণ্য কিনেছি। আচ্ছা, এখানে একটা বিষয় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে যদি আমাদের লেনদেনের মধ্যে এই যে প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, এখানে কিন্তু জনতা ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয়, এখানে কিন্তু নগদে বাকিতে কিছুই বলে নাই। যদি হ্যাঁ এভাবে বলা থাকতো জনতা ট্রেডার্সের নিকট হতে নগদে পণ্য ক্রয়, সেক্ষেত্রে আমরা নগদে ধরে নিতাম। কিন্তু যখন কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে, নগদে বা বাকিতে কিছু উল্লেখ থাকবে না, সেটা আমরা ধরে নিব এটা বাকিতে ক্রয় করা হয়েছে। আচ্ছা, এখানেও একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যদি বাকিতে আমরা প্রতিষ্ঠানের জন্য পণ্য ক্রয় করে থাকি, সেক্ষেত্রে আমাদের দায়ের পরিমাণটা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে কী হবে? দায়ের পরিমাণটা বৃদ্ধি পাবে। আর যদি বাকিতে পণ্য বিক্রয় করে থাকি, সেক্ষেত্রে আমাদের যে সম্পদের পরিমাণ বাড়বে। কারণ কি? এটা হচ্ছে দেনাদার। অর্থাৎ আমরা যখন বাকিতে পণ্য বিক্রয় করছি, আমরা অপর পক্ষ থেকে কোনো টাকা, যে নগদে বা ব্যাংকে আমরা টাকা পাবো। তো আমরা যদি কারো কাছ থেকে কোনো টাকা পেয়ে থাকি, সেটা অবশ্যই আমাদের জন্য সম্পদ। আর যদি কেউ আমাদের কাছ থেকে পেয়ে থাকে, সেটা হবে দায়। তো যেহেতু আমি বাকিতে পণ্য ক্রয় করেছি, সেটা অবশ্যই টাকা আমার কাছ থেকে পাবে। যেহেতু আমার কাছ থেকে টাকা পাবে, সেহেতু ওই ব্যক্তি আমার জন্য দায়ী। তো এখানে বাকিতে পণ্য ক্রয়ের ফলে জনতা ট্রেডার্স যেহেতু আমার কাছ থেকে টাকা পাবে, তার মানে আমার কাছে একটা দায়ের বেড়ে গেছে, কিছু দায়, অর্থাৎ 35,000 টাকা পরিমাণ দায় আমার বৃদ্ধি পেয়েছে। এবং আমরা এটা মনে রাখবো, যদি দায়ের পরিমাণ বৃদ্ধি পায়, প্রতিষ্ঠানে যদি দায়ের পরিমাণ বৃদ্ধি পায়, সেটা অবশ্যই আমাদেরকে ক্রেডিটে লিখতে হবে। এবং যদি দায়ের পরিমাণ হ্রাস পায়, সেক্ষেত্রে সেটা ডেবিটও হবে। এবং আমরা জানি ক্রয়, যেহেতু আমরা ক্রয় করেছি, অবশ্যই ক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয়। আচ্ছা, তো একদিকে প্রতিষ্ঠানের জন্য ব্যয় বৃদ্ধি, এই যে ক্রয় প্রতিষ্ঠানের জন্য ব্যয় বৃদ্ধি করে। এবং অপরদিকে হচ্ছে যেহেতু জনতা ট্রেডার্স নামক একটা প্রতিষ্ঠান আমার কাছ থেকে টাকা পাচ্ছে, সেদিকে আমার পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে আমরা লিখব পাওনাদার জনতা ট্রেডার্স হিসাব ক্রেডিট, এবং ক্রয় হিসাব কিন্তু ডেবিটে লিখব। যেহেতু এটা ব্যয় বৃদ্ধি করেছে, তাই আমরা অবশ্যই এটা ডেবিটে লিখব। আমরা আনসারটা একটু দেখে আসি। আচ্ছা, তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি সেপ্টেম্বরের 14 তারিখ ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার জনতা ট্রেডার্স হিসাব ক্রেডিট। আচ্ছা, তো এই যে ক্রয় হিসাব আমি আগেই বলেছি, ক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয়। যেহেতু ক্রয় প্রতিষ্ঠানের জন্য ব্যয়, তাই এই যে ব্যয় বৃদ্ধি হওয়ার কারণে আমি লিখলাম ক্রয় হিসাব ডেবিট। আমরা আগেও কিন্তু দেখে এসেছি যেখানে যে ব্যয় বৃদ্ধি, ক্রয় হিসাব, যেখানে ব্যয় বৃদ্ধি হয়েছে, ক্রয় ছিল, এবং ওইখানে আমাদের কি হয়েছে? ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। যেহেতু ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, তাই আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্রয় হিসাব ডেবিট লিখেছি। অপরদিকে পাওনাদার জনতা ট্রেডার্স নামে একটা প্রতিষ্ঠান আমার কাছ থেকে টাকা পাবে। যেহেতু উনি আমার কাছ থেকে টাকা পাবে, উনি আমার জন্য দায়ী, এবং দায়ের পরিমাণটা, অথবা আমার প্রতিষ্ঠানের জন্য যেহেতু উনি দায়ী, সেক্ষেত্রে আমরা লিখেছি পাওনাদার জনতা ট্রেডার্স হিসাব ক্রেডিট। আমরা অবশ্যই মনে রাখবো, আমি আগেও বলেছি যে যদি দায়ের পরিমাণ বৃদ্ধি পায়, সেক্ষেত্রে হবে ক্রেডিট, আর যদি দায়ের পরিমাণ হ্রাস পায়, তাহলে হবে ডেবিট। এই যে দায় বৃদ্ধির কারণে আমরা কি করেছি? এটাকে ক্রেডিটে লিখেছি। তার পরবর্তীতে যে আমরা হিসাবের শ্রেণীতে লিখলাম ব্যয় বৃদ্ধি, ব্যয় হিসাব এবং দায় হিসাব। এই যে হিসাবের শ্রেণীর মধ্যে এটা হচ্ছে কোথায় পড়ে? ব্যয় হিসাবের মধ্যে পড়ে, কারণ যেহেতু ক্রয় ব্যয় এবং পাওনাদার হচ্ছে একটা দায়, যার কারণে দায় হিসাব। আচ্ছা, তো ইতিমধ্যে আমাদের সেপ্টেম্বরের 14 তারিখের লেনদেনটাও সম্পন্ন হয়েছে। আমরা পরবর্তীতে সেপ্টেম্বরের 20 তারিখ লেনদেনটা দেখি। আচ্ছা, যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেপ্টেম্বরের 20 তারিখ ব্যাংক হতে উত্তোলন করা হলো। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? মালিক যেটা করেছেন, ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছেন। আচ্ছা, ধরেন আমি হলাম জনাব রিয়াদ। তো এখন আমি যদি আমার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে টাকা তুলে নিয়ে আসি, তাহলে আসলে কী ঘটবে?
তো সেক্ষেত্রে যেটা দেখা যাবে ব্যাংকে আমার যে পরিমাণ টাকা ছিল সেই পরিমাণ টাকা আমার কাছ থেকে কমে যাবে এবং ঠিক ওই পরিমাণ টাকা আমার কাছে চলে আসবে। তার মানে কি হলো, তার মানে আমার নিজের কাছে নগদ অর্থের পরিমাণটা বৃদ্ধি পেয়ে গেল আর ব্যাংকের কাছে টাকার পরিমাণটা কমে গেল। তাহলে একদিকে নগদ অর্থের পরিমাণ বাড়ছে, তো আমরা জানি নগদ অর্থ হচ্ছে সম্পদ, তাহলে আমার কাছে যেহেতু নগদ অর্থ বাড়ছে তাহলে সম্পদ বৃদ্ধি, তাহলে সম্পদ বৃদ্ধি হলে আমরা কি জানি অবশ্যই ডেবিট হবে, তাহলে আমাদের লিখতে হবে নগদান হিসাব ডেবিট। এবং যেহেতু ব্যাংক থেকে টাকাটা নেওয়ার ফলে ব্যাংক থেকে টাকাটা কমে গেছে, তাহলে ব্যাংক আরেকটা সম্পদ, তাহলে এখন আমাকে সম্পদের পরিমাণ, ব্যাংকে সম্পদের পরিমাণ কমে গেল, অর্থাৎ ব্যাংকে টাকার পরিমাণটা কমে গেল, ব্যাংক আমার জন্য সম্পদ, ওই সম্পদের পরিমাণটা কমে যাওয়ার ফলে আমাকে যেটা করতে হবে ব্যাংক হিসাব ক্রেডিট লিখতে হবে। আচ্ছা দেখি আমরা লিখেছি কিনা একটু দেখে আসি। আচ্ছা এই যে আমরা যদি এখানে দেখি 20 সেপ্টেম্বর, আচ্ছা এই যে আমরা এখানে দেখলাম এই যে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট কেন আমরা আগেই বলেছি, কারণ আমার কাছে নগদ অর্থের পরিমাণ অত সম্পদ বৃদ্ধি পেয়েছে, নগদ অর্থ সম্পদ। এর পরবর্তীতে ব্যাংক থেকে টাকার পরিমাণ কমে গেল, যেহেতু ব্যাংক থেকে টাকা নিয়ে আসছি তো সম্পদ হ্রাস, সম্পদ কমে গেছে, আর সম্পদ কমে গেলে কি হয় ক্রেডিট হয়, তাই আমরা ক্রেডিটে লিখলাম। আর নগদ অর্থ সেটা একটা সম্পদ, তাই এখানে লিখলাম সম্পদ হিসাব। আর এই যে ব্যাংক সেটাও একটি সম্পদ। আচ্ছা যেহেতু এটাও একটি সম্পদ তাই আমরা এটাও লিখলাম হিসাবের শ্রেণীতে কি সম্পদ হিসাব। আচ্ছা আশা করি তোমরা 20 তারিখের লেনদেনটাও বুঝতে পেরেছো। আমাদের আর মাত্র 2টি লেনদেন বাকি আছে, 2টা লেনদেন শেষ করার পর আশা করি আমাদের ক্লাস সম্পন্ন হয়ে যাবে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে বাকি 2টা লেনদেন দেখে নেওয়ার জন্য। আচ্ছা তো পরবর্তী লেনদেন হচ্ছে 28 সেপ্টেম্বর। 28 সেপ্টেম্বর কি হয়েছে, চেক দ্বারা জনতা ট্রেডার্সকে পরিশোধ 10,000 টাকা। আচ্ছা আমরা একটু যদি 14 তারিখের যে লেনদেনটা আমরা যদি খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে যে আমরা জনতা ট্রেডার্সের নিকট হতে 35,000 টাকার পণ্য কিনেছিলাম যেটা বাকিতে ছিল। তো ওনাকে আমি যেটা করলাম পরবর্তীতে 28 তারিখ এসে 10,000 টাকা পরিশোধ করে দিয়েছি। আচ্ছা যখন আমি পণ্যটা কিনেছিলাম তখন কি হয়েছিল, যখন আমি পণ্যটা কিনেছিলাম তখন যেটা হয়েছে যে আমার কাছ থেকে একজন ব্যক্তি টাকা পাচ্ছে, যেহেতু আমার কাছ থেকে একজন ব্যক্তি টাকা পাচ্ছে তাই আমার দায়ের পরিমাণটা বেড়ে গিয়েছিল। আচ্ছা এখন ওই ব্যক্তিকে যদি আমি টাকা পরিশোধ করে দিই, পুরো টাকা পরিশোধ করলে তো পুরো দায় কমে যাবে, আর যদি পুরাটা না করে যে পরিমাণ অর্থ আমি পরিশোধ করবো ঠিক সেই পরিমাণ আমার দায়ের পরিমাণ কমে যাবে। এবং যেহেতু আমি টাকাটা দিয়েছি, অবশ্যই আমি আমার ব্যবসায়ী থেকে টাকাটা ওনাকে দিয়েছি, তাহলে আমার ব্যবসায়ী টাকার পরিমাণ কমে গেল, যেহেতু টাকার পরিমাণ কমে গেছে আমরা যদি নগদ তো সম্পদ, তাহলে আমার সম্পদ হ্রাস পেয়েছে, তাহলে আমাকে লিখতে হবে নগদান হিসাব ক্রেডিট। এবং যেহেতু আমি ওই ব্যক্তিকে টাকা পরিশোধ করে দিয়েছি 10,000 টাকা, তার মানে আমার 10,000 টাকা পরিমাণ দায় কমে গেছে, অর্থাৎ জনতা ট্রেডার্স আগে আমার কাছে 35,000 টাকা পেতো, এখন পাবে 25,000 টাকা, অর্থাৎ 10,000 টাকা পরিমাণ দায় কমে গেছে। তো আমরা জানি দায় যদি কমে যায় সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হয়, এটাকে ডেবিটে লিখতে হয়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর হ্রাস পেলে ক্রেডিট হয়। দেখি আমরা লিখেছি কিনা। এই যে আমরা আচ্ছা এই যে এখানে আমরা লিখেছি কিন্তু পাওনাদার জনতা ট্রেডার্স হিসাব ডেবিট। ডেবিট কেন লিখেছি, ডেবিট লেখার কারণ হচ্ছে কি এই যে 10,000 টাকা দিয়ে দিছি, ওই যে 10,000 টাকা পরিমাণ দায় আমার কমে গেল, তো দায় কমে যাওয়ার ফলে আমরা কী করেছি যে জনতা ট্রেডার্সকে ডেবিট করেছি। আচ্ছা আর এখন আমরা কিন্তু টাকাটা যদি নগদে পরিশোধ করতাম, জনতা ট্রেডার্সকে টাকাটা যদি আমরা নগদে পরিশোধ করতাম সেক্ষেত্রে আমরা এখানে লিখতাম নগদান হিসাব। কি লিখতাম, নগদান, এখানে আমরা লিখতাম নগদান হিসাব যদি টাকাটা আমরা নগদে পরিশোধ করতাম। কিন্তু আমরা কিন্তু এখানে কি করিনি যে টাকাটা নগদে পরিশোধ করিনি, টাকাটা আমরা পরিশোধ করেছি চেকের মাধ্যমে। তো যেহেতু চেকের মাধ্যমে পরিশোধ করেছি টাকাটা কিন্তু আমার ক্যাশ টাকা যাবে না, এটা আমার ওনাকে চেক দিয়েছি, চেকটা উনি ব্যাংকে যাবে, ব্যাংক থেকে আমার টাকার পরিমাণটা কমে যাবে। যেহেতু ব্যাংক থেকে আমার টাকার পরিমাণটা কমে যাবে তাই আমরা লিখেছি কি ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ কি, কারণ হচ্ছে ব্যাংক একটা সম্পদ আর সম্পদের পরিমাণ কমে গেছে, যেহেতু সম্পদ হ্রাস, ব্যাংকে টাকার পরিমাণ কমে গেল, সম্পদ কমে গেল, তো সম্পদ কমে যাওয়ার ফলে কী হবে, সম্পদ কমে যাওয়ার ফলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আচ্ছা তো আমাদের লাস্ট যে লেনদেনটা আমরা ওইটা একটু দেখে আসি। আচ্ছা সেপ্টেম্বরে 30 তারিখ যেটা হয়েছে ব্যাংক সুদ মঞ্জুর করলো। আচ্ছা প্রথমত আমাদের বুঝতে হবে ব্যাংক সুদ মঞ্জুর জিনিসটা কি। ব্যাংক সুদ মঞ্জুর জিনিসটা হচ্ছে ধরেন আপনার ব্যাংকে টাকা জমা আছে, তো ওই টাকার উপর ব্যাংক আপনাকে একটা ইন্টারেস্ট দিল, অর্থাৎ আপনার ব্যাংকে 50,000 টাকা আছে, ওইখানে ধরেন আপনাকে প্রতি মাসে ব্যাংক 200 টাকা বা 500 টাকা 300 টাকা এরকম একটা কী দেয় যে ইন্টারেস্ট দিয়ে থাকে, সেই ইন্টারেস্টটাকে বলা হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর করলো। আচ্ছা তো ব্যাংক যখন সুদ দিচ্ছে, আসলে ব্যাংক যখন সুদ ধার্য করে কিন্তু ব্যাংক কিন্তু আমাদের বাসায় এসে কিন্তু কী করবে না যে আমাদেরকে দিয়ে যাবে না যে আপনি ব্যাংকে টাকা জমা রাখছিলেন এখানে আপনি এত টাকা পেয়েছেন নেন এটা রাখুন, এভাবে কিন্তু আমাদের কিন্তু ব্যাংক কখনোই বলবে না। ব্যাংক যেটা করবে আমার যে অ্যাকাউন্ট বা যে হিসাব আছে ওইখানের মধ্যে কিন্তু আমার প্রাপ্য টাকাটা
দিয়ে দিবে। তার মানে কি হবে, তার মানে আমার ব্যাংকে আগে টাকার পরিমাণ যা ছিল তার থেকে পরিমাণটা বেড়ে যাবে, অর্থাৎ আমাদের ব্যাংকে টাকার পরিমাণ বাড়তেছে। আর ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি মানে কি, ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি মানে হচ্ছে আমার সম্পদ বৃদ্ধি। যেহেতু ব্যাংক একটা সম্পদ, তো সম্পদের পরিমাণ কী হবে, বৃদ্ধি পাবে। তো সম্পদের পরিমাণ যদি বৃদ্ধি পায়, আমরা কি জানি সম্পদের পরিমাণ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে সেটা কি করতে হয়, ডেবিট করতে হয়। তার মানে আমাকে লিখতে হবে কি, ব্যাংক হিসাব ডেবিট। আচ্ছা, এখন এই যে ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক সুদটা হচ্ছে আমার জন্য আয়। আচ্ছা, আরেকটা বিষয় থাকে এখানে যে ব্যাংক চার্জ। তো ব্যাংক চার্জ হচ্ছে, ব্যাংক হচ্ছে যেই সুদটা আমাদের কাছ থেকে কেটে থাকে সেটা হচ্ছে আমাদের জন্য ব্যয়। এটা আমাদের অ্যাকাউন্টে টাকার পরিমাণটা কমিয়ে ফেলতেছে, আর এটার কারণে আমাদের ব্যাংকে অ্যাকাউন্টের টাকার পরিমাণটা বাড়ছে, যার কারণে এটি আয়। আর যদি ব্যাংক চার্জ হয় সেক্ষেত্রে সেটা হবে ব্যয়। আচ্ছা, যেহেতু এটা ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক সুদ যেহেতু এটা আমার জন্য আয়, তাহলে আয়ের আমরা জানি আয় যদি বৃদ্ধি পায় সেটা কি হয়, অবশ্যই ক্রেডিট হয়। তাহলে আমাকে লিখতে হবে কি, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। এবং যেহেতু ব্যাংকে আমার টাকার পরিমাণটা বেড়ে গেছে, তাহলে আমার ব্যাংক নামক যে সম্পদ সেটা বৃদ্ধি পেয়েছে, তাই আমাকে লিখতে হবে ব্যাংক হিসাব ডেবিট। আচ্ছা, তো আমরা দেখে আসি আমরা ঠিকঠাক ভাবে লিখেছি কিনা, আমরা একটু দেখে নিই। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে এই যে ব্যাংক হিসাব আমরা লিখলাম যে ব্যাংক হিসাব ডেবিট এবং ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। কেন, ব্যাংক সুদ আমার জন্য আয়, এটা আমার যে ব্যাংকের যে ব্যালেন্স এটাকে বাড়াচ্ছে, এটা আয়, তাই আমরা আয় বৃদ্ধির কারণে কি লিখেছি, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। এই যে আমরা এখানে লিখে দিয়েছি আয় বৃদ্ধি, এবং অপর দিকে আমার ব্যাংকের যে পরিমাণ টাকা ছিল তার সাথে আর কিছু টাকা অতিরিক্ত যোগ হয়ে আমার ব্যাংকের যে সম্পদ সেটাকে বাড়িয়ে দিয়েছে। তো যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে, কারণটা ছিল হচ্ছে সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধির পর আমি কি লিখেছি, ব্যাংক হিসাব ডেবিট। আর আয়ের জন্য এটা লিখেছি কি, সুদ আয় হিসাব, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। আচ্ছা, এবং টাকার পরিমাণ 550 প্রশ্ন দেওয়া আছে, ওইখান থেকে লিখলাম। আর ব্যাংক হচ্ছে আমার জন্য একটা সম্পদ, যার কারণে এখানে লিখলাম কি, সম্পদ হিসাব। এবং ব্যাংক হচ্ছে এই যে ব্যাংক সুদ হচ্ছে আয়, তাই এখানে লিখলাম কি, আয় হিসাব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমাদের সকল লেনদেন কিন্তু সম্পন্ন হয়ে গেছে। আমি আশা করছি তোমরা সকলের লেনদেনগুলোর যে ডেবিট ক্রেডিট নির্ণয়, কেন ডেবিট হলো বা কেন ক্রেডিট হলো, যে প্রত্যেকটা কারণ এদিকে লেখা আছে এবং প্রত্যেকটা কারণ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এবং আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো এক্ষেত্রে আরেকটা বিষয় বলার রয়ে গেছে যে এখন এগুলো তোমাদেরকে কোন কোন অধ্যায়ে হেল্প করতে পারে। আমি হয়তো শুরুতে বলেছিলাম যে তোমাদের তৃতীয় অধ্যায় যে দুতরফা দাখিলা পদ্ধতি, এখানে কিন্তু ডেবিট ক্রেডিট নির্ণয় আসে, সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই হেল্প করবে। এবং এছাড়া পঞ্চম অধ্যায়ে গিয়ে হিসাবের শ্রেণী, কারণসহ হিসাবের শ্রেণীবিন্যাস দেখাও, সেক্ষেত্রেও কিন্তু এই যে দুইটা অংশ কিন্তু তোমাদের জন্য অবশ্যই কাজে আসবে। এবং রেওয়া মিলে তোমাদেরকে কীভাবে হেল্প করবে, রেওয়া মিলে আমরা জানি যে আমাদেরকে যে এন্ট্রিগুলো দেওয়া থাকে ওইগুলোকে আমাদেরকে ডেবিট এবং ক্রেডিট দুইটা ভাগে ভাগ করতে হয়। তো আমরা যদি এই লেনদেনগুলো কোনটা ডেবিট হয় কোনটা ক্রেডিট হয় এগুলো যদি বুঝতে পারি, তাহলে আমরা অবশ্যই খুব সহজে কিন্তু রেওয়ামিলের মধ্যে ডেবিট এবং ক্রেডিটটা আইডেন্টিফাই করতে পারবো। এবং জাবেদার ক্ষেত্রে ষষ্ঠ অধ্যায়ে যে আমরা জাবেদা করি, সেক্ষেত্রেও কিন্তু এই যে ডেবিট ক্রেডিট আমরা এখানে করলাম, মূলত এই জিনিসগুলোই করা হয়। তো আমরা যদি এগুলো বুঝে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে আমাদের জাবেদায়ও যে রেসপন্স করতে পারবো, জাবেদায়ও ভালো পারবো। তারপর আমাদের যে পঞ্চম অধ্যায় হিসাব, ওইখানেও ভালো করতে পারবো। তৃতীয় অধ্যায়, সেখানেও আমাদের অবশ্যই কাজে আসবে। তো আশা করি তোমরা ক্লাসটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানেই, ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ, এবং মিনার একাডেমির সাথে সকলে যুক্ত থাকবা। আসসালামু আলাইকুম।